অন্য কিছু খেলি। তোর বাবা আমার বাবা ডক্টর ডক্টর ডক্টর। কখনো এক, কখনো দুই, কখনো তিন তিন তিন। মা, মা, কি হয়েছে? বাড়িতে একদম সবজি নেই, বাজার থেকে নিয়ে আসবো? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। যুগনিকে সাথে নিয়ে যাই। গুনগুন তো পূজার বাড়িতে খেলতে গেছে। ঠিক আছে, যা। হ্যাঁ। তোর বাবা আমার বাবা ডক্টর ডক্টর ডক্টর। চল আবার, চল আবার। তোর বাবা আমার বাবা ডক্টর ডক্টর ডক্টর। যুগনি, মা, আমার সঙ্গে বাজারে যাবি? মা চকলেট দেবে তো? হ্যাঁ, কিনে দেব, চল। মা আমারও চাই চকলেট, আমার জন্য এনো। তোর জন্যও আনবো, পূজার জন্যও আনবো। কি চকলেট চাই তোর? ক্রিসপি চকলেট। এই কারা তো? ছাড়ো, 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 ছাড়ো। চল 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 চল। ছাড়ো, ছাড়ো বলছি। আরে ওকে ছেড়ে দাও। ছাড়ো ওকে। আরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে? যুগনি! যুগনি! আরে ছাড়ো ওকে। কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? সব তোর জন্য হয়েছে। কি দরকার ছিল 3 বছরের মেয়েকে রোদের মধ্যে নিয়ে যাওয়ার? আরে চুপ কর তুই। 6 দিন আগে যোধপুরে যে অপহরণ হয়েছিল, এরা দুজনই করেছিল। আপনারা এই মোটরসাইকেল লোকগুলোকে কেন ধরছেন না? ওরাই বলবে সব যে কার কথা অনুযায়ী ওরা এটা করেছে। কাকা, নারায়ণ আর আমি সমস্ত গ্রামবাসীর সঙ্গে মিলে সব জায়গায় খুঁজে রেখেছি। আর ওই ধাবাটা আছে না, হাইওয়েতে, ওখানেও ফোন করেছিলাম, কিন্তু মোটরসাইকেলওয়ালাকে দেখতে পাইনি। আমার মেয়েকে আমার ফেরত চাই। সব তোর জন্য হয়েছে। ও গুনগুনের সাথে উঠোনে খেলছিল। কি দরকার ছিল 3 বছরের মেয়েকে রোদের মধ্যে নিয়ে যাওয়ার? আরে চুপ কর তুই। এখন এইসব কথা বলার সময় নয়। আরে ও কি করে জানবে যে ওর সাথে এই রকম ঘটনা ঘটবে? আমি তো এটা বুঝতেই পারছি না যে আমার নাতনিকে কেন কেউ অপহরণ করবে। দেখুন, আমি সত্যিই জানি না যে এসব কি করে হয়েছে। আমি দোকানে ছিলাম, বাবা ফোন করেছিল যে আমার স্ত্রী বাজারে গিয়েছিল। ওখানে দুজন বাইকে করে এসে আমার স্ত্রীর কাছ থেকে বাচ্চাটা নিয়ে পালিয়ে যায়। দিনেশ, আশেপাশে প্রত্যেকটা থানাকে অ্যালার্ট করো। খুব একটা দেরি হয়নি এখনো, ওরা খুব দূরে পালাতে পারেনি, আর পারবেও না। স্যার। আপনার স্ত্রী এখন কোথায় আছেন? মোটরসাইকেলে 2 জন ছিল, আর বাচ্চার বয়স 3 বছর। আমি বাচ্চাটার ছবি আর মোটরসাইকেলের ডিটেলস পাঠাচ্ছি। সাহেব, আমি জানি না ওই লোকগুলো কারা ওরা এই ছিল। গ্রামের কেউ নয় তো? জানি না সাহেব, এর আগে তো দেখিনি ওদের আমি। আচ্ছা, কি ধরনের মোটরসাইকেল ছিল? রং কি ছিল? নাম্বারটা দেখেছেন আপনি?
হয়তো কালো রঙের ছিল। আমি ঠিক করে তো দেখিনি। পেছন থেকে মোটরসাইকেল এসে হামলা করেছিল ওই দুজন। আমার মেয়েকে নিয়ে চলে গেল। আমার মেয়েকে ফিরিয়ে দিন সাহেব। কান্নাকাটি বন্ধ করো আর সবকিছু পরিষ্কার করে বলো স্যারকে। আরে পরিষ্কার করে না বললে ওনারা বুঝবেন কি করে? আর না বুঝতে পারলে আমাদের বাচ্চাটাকে কি করে খুঁজে বার করবে? আরে এই মমতা? আর কি হলো? দেখ কি হলো কি ওর? মমতা, আরে তো লোকে আরে কি হলো? কি হয়েছে? মমতা, মমতা, দিনেশ, এই মমতা, অ্যাম্বুলেন্স মমতা। ডাকো ফাস্ট। মমতা, ওই মমতা, মমতা, ওই কি হলো তোমার? এই কি হয়েছে তো? এই মমতা। আরে ওঠো। নিজের মেয়ে অপহরণ হওয়ায় মমতা গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। তাকে হসপিটালে ভর্তি করতে হয়। সেই দুই কিডন্যাপার্স কারা ছিল? কেন তারা 3 বছরের যুগনিকে অপহরণ করেছিল? পুলিশের কাছে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর ছিল না। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া আরও একটি কিডন্যাপিং এর ঘটনা এই কেসকে নতুন করে গতি দিল। স্যার, এই কিডন্যাপিং এ কোথাও এই দুজনের হাত নেই তো? সেটা তো আমাদের মমতাই বলবে। রাস্তা সারা রাত ব্লক থাকবে। ওই এলাকায় প্রচুর ছোট রাস্তার গলি রয়েছে। পেট্রোলিং টিমকে বলো সারা রাত্রি রাউন্ড আপ করতে। আর যখনই কোনো বেওয়ারিশ বাইক পাবে সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করবে। ভালো করে দেখুন, মোটরসাইকেল নিয়ে কি এরা দুজনই ছিল? কারা? ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো। এই দুজনে ছিল সাহেব। আমার মেয়েকে আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। কে এরা দুজন? এরা দুজন কে? 6 দিন আগে যোধপুরে যে অপহরণ হয়েছিল এরা দুজনই করেছিল। তারপর থেকে ফেরার এরা। তো আপনারা এটা জানতেন যে এরা দুজন এই গ্রামে আছে? যদি আমাদের কাছে খবর থাকতো এরা দুজন গ্রামে আছে, তাহলে আমরা এদের গ্রেফতার করতাম। তো এখন গিয়ে ধরছেন না কেন? এর আগেও এরা বাচ্চা অপহরণ করেছে আর এখন আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। ওদের ছবি আছে আপনাদের কাছে, তা ধরছেন না কেন? আরে যান, ধরুন কি যান। শান্ত 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 হও তুমি। এই সময় তোমার মনের অবস্থা কি সেটা আমরা ভালোই বুঝতে পারছি। আমরা তোমার মেয়েকে খুঁজে বার করবই, সেটাই কাজ আমাদের। তল্লাশি চলছে, আমরা সমস্ত জায়গায় নজরদারি চালাচ্ছি। দিনেশ, নজরদারি বাড়াও, পেট্রোলিং টিমকে কাজে লাগাও। ওরা যোধপুর থেকে পালিয়ে এখানে এসেছে, এখান থেকে যেন পালিয়ে বাঁচতে না পারে। দুটো বাচ্চাকে অপহরণ করেছে, এই কথাটা ছড়ালে লোকের মনে ভয়ও ছড়াবে। আমাদের ওদের গ্রেপ্তার করতেই হবে। যদি এই কিডন্যাপিংটা টাকার জন্য হয় স্যার, তাহলে মুক্তিপঞ্চে কল তো আসবেই। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে সাহায্য চাও। পরিবারের সকলের ফোন মনিটর করো। মুক্তিপঞ্চে ফোন যে কোনো মুহূর্তে আসতে পারে। স্যার চলো। আমার মেয়েটা কিভাবে আছে? আমার মেয়েটা মমতা যে দুজন কিডন্যাপারকে আইডেন্টিফাই করেছিল এরা সেই কিডন্যাপারই ছিল যারা যোধপুরে হওয়া কিডন্যাপিং এ শামিল ছিল। পুলিশ এটা অনুমান করছিল যে মমতার পরিবারের কাছেও মুক্তিপণের জন্য কল আসবে। যোধপুরের কিডন্যাপিং এর কেসটা তো এমনটাই ঘটেছিল। আসলে মুক্তিপণের জন্য ফোন কল আসার পরই শিশুটির মা বাবা জানতে পেরেছিল যে তাদের ছেলেকে অপহরণ করা হয়েছে। হ্যালো হ্যালো, কে বলছেন? ব্যাংক ম্যানেজার ভবেন সিংঘানিয়া বলছেন না? হ্যাঁ বলছি। ম্যানেজার বাবু, 2 কোটি টাকা লাগবে। কে বলছেন? দেখুন, মজা করবেন না, আমি এই সময় ভীষণ বিজি। আচ্ছা, আপনি বিজি আছেন, কিন্তু আমি এই সময় একদম ফ্রি আছি। আচ্ছা, একটা কাজ করি, আপনার ছেলের গলাটা কেটে ফেলে দিই। কোথায় ফেলবো বলুন তো? কে বলছেন? কেন বাজে কথা বলছেন? আচ্ছা, এত তাড়াতাড়ি ফ্রি হয়ে গেলেন? 2 কোটি টাকার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, পুলিশ আর প্রেস যেন জানতে না পারে, নাহলে আপনার ছেলে হর্ষের অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ মিস্টার ভবন, তাড়াতাড়ি আসছো কি আজ?
হর্ষ কোথায় আছে অঙ্কিতা? পার্কে খেলছে। তুমি এক্ষুনি পার্কে যাও আর দেখো ওখানে হর্ষ আছে কিনা। কি হয়েছে ভবেন? তোমাকে যেটা বললাম অঙ্কিতা, প্লিজ সেটা করো। এক্ষুনি পার্কে যাও আর দেখো হর্ষ ওখানে আছে কিনা। আমি ওখানে আসছি। কিন্তু ভবেন, আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। হর্ষ, সচিন, তুই হর্ষকে কোথাও দেখেছিস? হর্ষ ও একটু আগে আমাদের সাথেই খেলছিল। তারপরে কোথায় গেছে তুই জানিস? জানি না। পাস করো। হর্ষ, 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 রাহুল, রাহুল বাবু, হর্ষ কোথায়? আরে আঙ্কেল, আমি নিজেই ওকে খুঁজছি। ওর বন্ধুরা আমাকে বলছিল যে কিছুক্ষণ আগে ও এখানেই ছিল, কিন্তু তারপরে কোথায় গেছে কেউ জানে না। ভবেন, ভবেন, আমি হর্ষকে কোথাও পেলাম না। আমি সব জায়গা দেখেছি। আর তুমি কি করে জানলে যে হর্ষ এখানে নেই? কি হয়েছে হর্ষের, বলো না আমাকে। কোন নম্বর থেকে ফোন এসেছিল? 444567898। কিন্তু স্যার সুইচ অফ আসছে। আমি অনেকবার চেষ্টা করেছি। আপনি একদম টেনশন করবেন না, আমরা নাম্বারটা ট্রেস করব আর আমরা জানতে পারবো কে ফোন করেছে। আপনার কাছে হর্ষের কোনো রিসেন্ট ফটো আছে? এক মিনিট স্যার, প্লিজ আমাদের হর্ষকে খুঁজে দিন স্যার। আপনি একদম চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি অপারেশন শুরু করছি। শিবশঙ্কর, এটার প্রিন্ট আউট বার করো আর সমস্ত থানায় পৌঁছে দাও তাড়াতাড়ি। মহাবীর, ভেতরে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। হাওয়াটা বেশ গরম আছে। শুনলাম কিডন্যাপিং হয়েছে ব্যাংক ম্যানেজার সিংহানিয়ার ছেলে। ওই সিংহানিয়া বাবুর ছেলে? ওই কমনটাস ব্যাংকের ম্যানেজার? কত চাইছে রে কিডন্যাপার? 444567898 এই নম্বরটার ডিটেলগুলো বার করো। আর ওই ফোনটারও যেটা ব্যবহার করা হয়েছে। ফোনটা যদিও এখন সুইচ অফ, তবে আমার মনে হয় সিমটা নকল আইডি দিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, আমি বাচ্চাটাকে চিনি, রোজ এখানে খেলতে আসে, আজও এসেছিল। বাচ্চাটাকে কারোর সঙ্গে কথা বলতে দেখেছিলে? যখন ও এখান থেকে যায় তখন ওর সঙ্গে কেউ ছিল? না স্যার। হ্যাঁ স্যার, এই বাচ্চাটা আইসক্রিম নিতে এসেছিল। আমার একটা দুধ আইসক্রিম দাও তো কাকু। হ্যাঁ, এই নাও মালাই কুলফি। ওর সাথে কেউ ছিল? আগে না স্যার। ওকে কারোর সঙ্গে যেতে দেখেছিলে? ঠিক করে তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু একটা গাড়ি কাছে দাঁড়িয়েছিল। হয়তো আমি এই বাচ্চাটাকে ওই গাড়িতে উঠতে দেখেছিলাম। কি গাড়ি ছিল? সাদা রঙের। অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিল। আধা ঘন্টা পরে আমি ওই বাচ্চাটাকে গাড়ির দিকে যেতে দেখলাম। একটা লোকও ওর সাথে ছিল। গাড়ির নাম্বার মনে আছে? না স্যার, গাড়ির নাম্বারটা তো খেয়াল করিনি, আসলে প্রয়োজন বোধ করিনি। হ্যাঁ, ও আমাদের সাথেই তো পার্কে খেলছিল। এই নে ধর। বাবা, তোমাদের মধ্যে কেউ কেউ আঙ্কেলের মুখটা দেখেছিলে যে হর্ষকে নিয়ে গেছে? না আঙ্কেল, আমরা তো ওর মুখটাও দেখিনি। আমরা সবাই মিলে খেলছিলাম আর ও তো আজকে আমাদের সাথে খেলতেও আসেনি। হয়তো সাদা গাড়ি এসেছিল, কিন্তু স্যার আমি সত্যি কিছু জানি না। দেখুন স্যার, এখানে তো কত গাড়ি পার্কিং হয়, কিন্তু স্যার আমি হর্ষকে কোনো গাড়িতে যেতে দেখিনি। দেখিনি মানেটা কি? এখানে সবকিছু খুঁটিনাটি করে দেখাই তো তোমার কাজ। মাফ করবেন স্যার, ভুল হয়ে গেছে। তবে ওকে কেউ জোর করে নিয়ে যায়নি। যদি জোর করতো আমি নিশ্চয়ই দেখতে পেতাম, কিন্তু এরকম কিছু হয়নি। হর্ষের কিডন্যাপিং এর পিছনে যারা ছিল তাদের পরিচয় পুলিশ পেয়ে গিয়েছিল, যারা এই সময় ফেরার। তাদের ছবি আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে সার্কুলেট করা হয়েছে। সেই ছবি দেখেই মমতা এই ব্যাপারে নিশ্চিত করেছিল যে তার মেয়ে জুগনিকে যারা অপহরণ করেছিল সেই কিডন্যাপাররাও তারাই ছিল। অফিসার, যে দুজন কিডন্যাপারকে আপনি খুঁজছেন তারা এখানে জয়সালমীরের একটা গ্রামে আরেকটা কিডন্যাপ করেছে। বাচ্চাটার মা ছবি দেখে এটা কনফার্ম করেছে যে ওরা দুজনেই ছিল। ইন্সপেক্টর, ব্যাপারটা একটু অদ্ভুত। শৈলেশ কৌশিক এই কেসের মেন সাসপেক্ট, কিন্তু ইনভেস্টিগেশন করে জানা গেছে যে ওর ভাই রাজেশ কৌশিক 4 বছর ধরে আন্ডারগ্রাউন্ডে আছে। অনেকগুলো ফ্রড কেস আছে ওর বিরুদ্ধে। হঠাৎ করে ও বেরিয়ে আসে আর দুজনে মিলে এখানে এই যোধপুরে হর্ষকে কিডন্যাপ করে, আর তার 6 দিন পরেই আর একটা বাচ্চাকে তোলে, তাও আবার জয়সালমীর থেকেই। এরা কোনো র্যাকেট চালাচ্ছে না তো? আপনার শহর থেকে একটা 8 বছরের ছেলেকে ওরা কিডন্যাপ করেছে।
আর এখানে 3 বছরের একটা মেয়েকে। ওই দুই ভাইকে খুব তাড়াতাড়ি ধরতে হবে ইন্সপেক্টর। যে ভুলটা আমরা করেছি সেটা আপনি যেন না করেন, তাই জন্য ধৈর্য ধরে কাজ। এরা কোনো র্যাকেট চালাচ্ছে না তো? আপনার শহর থেকে একটা 8 বছরের ছেলেকে ওরা কিডন্যাপ করেছে, আর এখানে 3 বছরের একটা মেয়েকে। ওই দুই ভাইকে খুব তাড়াতাড়ি ধরতে হবে ইন্সপেক্টর। যে ভুলটা আমরা করেছি সেটা আপনি যেন না করেন, তাই জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে। মমতা মা, সাহস রাখ, যুগ্নি চলে আসবে, কিচ্ছু হবে না ওর। ভুল তুই করেছিস মমতা। কি দরকার ছিল ওকে সাথে নিয়ে যাওয়ার? কি যে বলছেন বেয়ান, মমতা কি করে জানবে যে ওর সঙ্গে এইরকম ঘটনা ঘটবে? ঠিক আছে, আমি চুপ করেই থাকলাম। এমন মনে করছেন আপনারা যেন যুগ্নি আমাদের কেউ হয় না? না বাবা, কোনো ফোনই আসেনি, আর পুলিশও কিছু জানতে পারেনি এখনো। দেখ বাবা, এর পেছনে সূর্যকান্ত আর নীরজের কোনো হাত নেই তো? তোর কি মনে হয়? আমারও তাই মনে হচ্ছে বাবা। মনে হচ্ছে এরা দুজন মিলেই কাজটা করেছে, কিন্তু যতক্ষণ না পুলিশ ওদেরকে ধরছে ততক্ষণ অব্দি জানতেই পারবো না যে এই কাণ্ডটা কারা করেছে। যারা এই কাজটা করেছে বাবা, আমি ওদেরকে ছাড়বো না, জানে একেবারে শেষ করে ফেলবো ওদের। সূর্যকান্ত কাকা নমস্কার। আমি একটা কথা শুনতে পেলাম, ভাবলাম তোমাকে জানিয়ে দিই। রঘুবীর কাকা কিন্তু তোমাকে সন্দেহ করছে, আর কথাটা যদি বেরোয় তাহলে তুমি একটু সাবধানে থেকো। বাবা, একটা কথা ছিল আমার। কি বলতে চাইছো বলো? আপনি তো জানেনই যে রঘুবীর কাকার নাতনি যুগ্নিকে কেউ তুলে নিয়ে গেছে। হ্যাঁ আমি শুনেছি, আর এটাও শুনেছি রঘুবীর পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। ও যা ইচ্ছে তাই করুক, যাও রুটি নিয়ে এসো। প্রথম অপহরণ একটা শহরে হয়েছিল, আর দ্বিতীয়টা তারই 6 দিন পর কাছের একটি গ্রামে। এই দুটো কিডন্যাপিং এর মাঝে কি কোনো কানেকশন ছিল? এটা কি কোনো ছেলে ধরা গ্যাংয়ের কাজ ছিল? কে ছিল এই অপরাধের মাস্টারমাইন্ড? আসুন দেখা যাক 6 দিন আগে ঘটে যাওয়া হর্ষের অপহরণে পুলিশ কিভাবে মুখ্য সন্দেহভাজন শৈলেশ কৌশিককে ট্রেস করেছিল, আর তারা কি হর্ষকে খুঁজে পেতে সফল হবে। যোধপুর শহরে আজ দিন দুপুরে একটা বাচ্চাকে অপহরণ করা হয়েছে। বাচ্চাটার বয়স মাত্র 8 বছর এবং তার নাম হর্ষ। আমাদের সূত্র থেকে জানা গেছে যে বাচ্চাটার বাবা একটা প্রতিষ্ঠিত ব্যাংকের ম্যানেজারের পদে আছেন, আর অপহরণকারীরা ওনার কাছে 2 কোটি টাকা ডিমান্ড করেছেন। পুলিশ এখনো অবধি এই মামলার কোনো সূত্র হাতে পায়নি। চৌহান, এই খবরটা মিডিয়া অবধি কি করে পৌঁছলো? জানি না স্যার, তবে এই খবরটা প্রত্যেকটা চ্যানেলে আসছে। এই মিডিয়ার লোকেরাও না এই মন গড়া গল্প তৈরি করতে গিয়ে কেসের সিরিয়াসনেসটাই ভুলে যায়। খুব ভুল হয়েছে এটা। এ থেকে কিডন্যাপার জেনে যাবে, আর আমার ভয় লাগছে বাচ্চাগুলোর যেন কিছু না হয়। ফোন রেকর্ড থেকে কিছু পেলে? সিম কার্ডটা নকল আইডি দিয়ে নেওয়া হয়েছিল। ফোনের IMEI নম্বরটা জানা গেছে, আর এই ফোনটা কোনো এক শৈলেশ কৌশিকের। শৈলেশ কৌশিক? আগে হ্যাঁ, শৈলেশ কৌশিক। এই নামের কাউকে চেনেন আপনি? আপনার কিছু ভুল হচ্ছে হয়তো। শৈলেশ কৌশিক আমাদের ব্যাংকের অত্যন্ত ভালো কাস্টমার, অনেক বছর ধরে অনেক অ্যাকাউন্ট আছে ওনার। ভবেনজি, আমি তো চাই আমার বিজনেসের সমস্ত অ্যাকাউন্ট আপনার এই ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাক। বেশ, আপনি ওভারড্রাফট ফেসিলিটিটা একটু বাড়িয়ে দিন। শৈলেশ বাবু, আপনি হচ্ছেন ব্যাংকের কাস্টমার, আপনি হুকুম করুন। আমি আপনাকে কোনো কিছুর জন্য মানা করেছি? সে তো বটে। 2টো কারেন্ট আর 3টে সেভিংস আছে স্যার। ওনার কি বিজনেস? অটোমোবাইলস পার্ট সাপ্লাই করার অনেক বড় বিজনেস আছে যোধপুরে, অনেক জায়গায় সাপ্লাই করে থাকেন উনি। ব্যাস এটুকুই জানি আমি। ঠিক আছে, বুঝলাম। বাকি ইনফরমেশন আমরা নিজেরাই বার করব। স্যার 1 মিনিট। আমার প্রতিবেশীরা বলছিল যে হর্ষের খবর টিভিতে আসছে। স্যার কিডন্যাপার আমাকে বলেছিল যে পুলিশ আর প্রেস যেন জানতে না পারে, নাহলে আপনার ছেলে হর্ষের অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিডন্যাপাররা আমাকে বলেছিল যে মুক্তিপণের জন্য ফোন করবে, এখনো পর্যন্ত কোনো ফোন করেনি ও। স্যার ভীষণ ভয় লাগছে আমার। দেখুন, আই এম রিয়েলি সরি, আমি বলতে পারবো না এই খবরটা মিডিয়া অবধি কি করে পৌঁছলো। স্যার ও হর্ষের সাথে কিছু করবে না তো? আপনি একদম টেনশন করবেন না, হর্ষকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। কি রঙের গাড়ি ছিল? সাদা রঙের স্যার। হয়তো আমি এই বাচ্চাটাকে ওই গাড়িতে বসে থাকতে দেখেছিলাম।
শৈলেশ কৌশিক? আগে হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। উনি বাড়িতে আছেন? না, উনি তো আজকে মুম্বাই চলে গেছেন। কখন? এই ধরুন 2 ঘন্টা আগে। কিভাবে গেছে? গাড়ি তো এখানেই আছে। মানে এই বাইক আর সাদা গাড়িটা তো আপনাদেরই। আগে হ্যাঁ, উনি এয়ারপোর্ট পর্যন্ত ক্যাবে গেছেন, তারপর ওখান থেকে ফ্লাইটে। আজকে 4টে নাগাদ এই সাদা গাড়িটা নিয়ে কোথাও গেছিলেন? আগে হ্যাঁ, অফিস তো এই গাড়িতেই যান। ওনার নম্বরটা দিন। বাই দ্য ওয়ে, উনি কোন ফ্লাইটে মুম্বাই গেছেন? আসল ব্যাপারটা কি ইন্সপেক্টর, আপনারা এত প্রশ্ন কেন করছেন? স্যার, এই শৈলেশ কৌশিকের ফোন এখনো সুইচ অফ। হয়তো ফ্লাইটে আছে। না স্যার, আমি এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলেছি। ওদের মধ্যে মুম্বাই যাওয়ার শেষ ফ্লাইট রাত 8:50 আর ওদের কোনো ফ্লাইটে শৈলেশ কৌশিকের নামে কোনো বুকিং ছিলই না। সঞ্জয়, শৈলেশের ক্যারেক্টার যতটা সাদাসিধে মনে হচ্ছে হয়তো ততটা নয়। খোঁচরদের বলো এর হিস্ট্রি বার করতে। স্যার, আর এর বাড়ির ওপরেও নজর রাখতে বলো। হয়তো এই শৈলেশ ও স্ত্রীকে মিথ্যে কথা বলে এসেছে, অথবা স্ত্রী আমাদেরকে মিথ্যে কথা বলছে। স্যার, এই শৈলেশ কৌশিক লোকটা মোটেই সুবিধের নয় স্যার। কি কি কাণ্ড করেছে? লোকে জানে ওর অনেক টাকা, কিন্তু আপাদমস্তক দেনায় ডুবে আছে স্যার, স্রেফ জুয়ার জন্য। কয়েক কোটি টাকা দেনা আর পাওনাদাররা পিছনে পড়ে আছে। কিডন্যাপাররাও 2 কোটি টাকা চেয়েছে। মানে হলো ওই প্রাইম সাসপেক্ট। দামি শখ আর বদভ্যাস ক্রাইমের পেছনে দুটোই কাজ করে। স্যার, আরেকটা কথা, এই শৈলেশের পুরো পরিবারটাই হয়তো এরকম। ওর ছোট ভাই রাজেশ, ওরও কাণ্ড কারখানা কিছু কম নয় স্যার। প্রতারণা আর জালিয়াতির অনেকগুলো কেস আছে ওর নামে। লোকজনকে ধোঁকা দিয়ে 4 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। সমস্ত জায়গায় খুব ভালো করে খুঁজে দেখো, কিছু যেন বাকি না থাকে। স্যার, স্যার, আমার স্বামী এরকম নয়, ও কিচ্ছু খারাপ কাজ করেনি। তাহলে লুকিয়ে রয়েছে কেন? আপনি তো জানেন, তাই না? আমি সেই সম্পর্কে কিচ্ছু জানি না। আর আপনার দেওর, সে কোথায়? স্যার, আমি জানি না। আমি তো ওকে বহু বছর আগে দেখেছি। কেননা সেও পলাতক, আপনার স্বামীর মতোই। দেখুন বিদ্যা দেবী, যদি আপনার স্বামী আপনার সঙ্গে যোগাযোগ করেন, আপনি সবার আগে আমাদের ইনফর্ম করবেন, আর সেটা করাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কিন্তু স্যার, আমার তো মনে হয়েছিল ও খুব ভদ্রলোক। সবই লোক দেখানো। ওর ভাইও ফ্রড হতে পারে। ওরা 2 ভাই মিলে হর্ষকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। কিন্তু আমাদের হর্ষকে কবে পাবো? আমরা ওদের টাকা দিয়ে দেব, কিন্তু আমাদের কাছে টাকার জন্য আর কোনো ফোন আসেনি। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা পুরো চেষ্টা করছি শৈলেশ আর রাজেশকে ট্রেস করার। ওই দুজনকে যখনই পাবো আমরা হর্ষকেও পেয়ে যাব। স্যার, একটা খারাপ খবর আছে। কে? গিরপুর থানার এসআই ফোন করেছিল, ওখানে একটা নালায় একটা লাশ পাওয়া গেছে। কার? এই 8-9 বছরের একটা বাচ্চার। স্যার, সারা রাত্রি হাইওয়েতে খোঁজ নেওয়া হয়েছে। ছোট গলিগুলোতে পেট্রোলিং টিম খোঁজ নিয়েছে, কিন্তু শৈলেশ কৌশিক আর রাজেশ কৌশিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিপঞ্চে কোনো ফোনও আসেনি। হ্যাঁ স্যার, কিন্তু বড় অদ্ভুত ব্যাপার, যোধপুরের কেসটা মুক্তিপঞ্চে খুব তাড়াতাড়ি কল এসেছিল, কিন্তু এখানে সারা দিন কেটে গেছে আর এখন অবধি কোনো কল আসেনি। কি ভাবছে এরা দুজন? কি চায় এরা? টাকা, বদলা, নাকি সাইকিক শুধু মজা নেওয়ার জন্য এটা করছে? বাবা জামাই, এখনো মমতার শরীর ভালো নয়,
তুমি খেয়াল রেখো। আপনি এটা কি বলছেন মা? আমি আর মা ওদের খেয়াল রাখছি না? হাসপাতালে কত দিন ধরে কত রাত আমি জাগলাম, এটা আপনাদের খেয়াল পড়ছে না? না বাবা জীবন, এইরকম কথা তাহলে বলছি আপনি না। কি বলতে চাইছেন বাবা? বোঝান আমাকে, বোঝান। আমি খুব ভালো করে জানি এ হাসপাতালে বসে আমার আর আমার মায়ের নামে আপনাদের কি বুঝিয়েছে সেটা আমি সব বুঝতে পারছি। দরকার কি ছিল ওর ভর দুপুরবেলা যুগনিকে সাথে করে নিয়ে যাওয়ার? ভুলও করেছে আর ভুগছি আমরা। এ তো গিয়ে হাসপাতালে শুয়ে পড়লো, সব কষ্ট যেন ওরই হচ্ছে। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কি করে হলো আমার মেয়ের এমন? কে মারলো ওকে? যুগনি, এবার বলুন ইন্সপেক্টর, আমার মেয়েকে কে মেরেছে? ওই মোটর বাইকের লোকেরা? ওরাই তো করেছে না? তোমার মেয়েকে বাঁচাতে পারলাম না, খুব আফসোস হচ্ছে। সময় থাকতে যদি ওদের ধরে ফেলতেন তাহলে আমার মেয়েটা আজ বেঁচে যেত। আমার মেয়ে মরে যাওয়ার জন্য দায়ী আপনারা, আপনারা। বাচ্চাটাকে গলা টিপে হত্যা করা হয়েছে। কটার সময় মৃত্যু হয়েছে ডক্টর? লাশ পাওয়া যাওয়ার 15 থেকে 18 ঘন্টা আগে মারা হয়েছে। তার মানে হলো কাল 5:30 থেকে 7:30টার মধ্যে। স্যার, মমতা যুগনিকে বাড়ি থেকে 4:30টার সময় নিয়ে বেরিয়েছিল। তার মানে কিডন্যাপাররা কিডন্যাপ করার কিছুক্ষণের মধ্যেই ওকে মেরে ফেলেছে। দিনেশ, এমনটা তো হয়নি যে মেয়েটাকে তার ফ্যামিলির শত্রুতার দাম দিতে হয়েছে? কি অপহরণের কিছুক্ষণের মধ্যেই গলা টিপে ওকে খুন করা হয়েছে? ইন্সপেক্টর, ওই প্যাটার্নটা পুরো ওরকমই। হর্ষকেও যেদিন কিডন্যাপ করা হয় সেদিনই মারা হয়েছিল। ছেলেটাকেও কি গলা টিপেই খুন করা হয়েছে? হ্যাঁ স্যার, আর পরের দিনই লাশটা নালায় পাওয়া যায়। মেয়েটাকেও গলা টিপেই খুন করা হয়েছে, আর পরদিন লাশ জঙ্গলে পাওয়া গেছে। আচ্ছা অফিসার, এই দুটো খুনের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে? ইন্সপেক্টর, এই ব্যাপারে তো ওদের পরিবারই সবকিছু বলতে পারে আমাদের। না স্যার, আমি কোনো রঘুবীর, নারায়ণ বা মমতা পালোয়ারকে কোনোভাবেই চিনি না। অ্যাকচুয়ালি জয়সালমীরে আমাদের কোনো রিলেটিভ থাকে না। কিন্তু এইসব আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? কারণ আরো একটা কিডন্যাপিং এর কেস এসেছে যেখানে 3 বছরের একটা বাচ্চাকে খুন করা হয়েছে। এর মধ্যেও কি শৈলেশ কৌশিক আর রাজেশ কৌশিকের হাত আছে? ভবেন সিংহানিয়া যোধপুরের? না, আমি মোটেই চিনি না। উনি কমন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার। বললাম না সাহেব, আমরা কিচ্ছু জানি না। ইন্সপেক্টর, যদি আপনারা ওদের খুঁজে না বার করতে পারেন তাহলে আমি নিজে ওদের খুঁজে বার করব, আর নিজের হাতে ওদের দুজনকে আমি খুন করব। আইন ওদের শাস্তি দেবে, তুমি না। শাস্তি আমরা পাচ্ছি, আমরা। 2জন বাচ্চা মারা গেছে, আর কতগুলো বাচ্চা মরে যাওয়ার অপেক্ষা করবেন? আরে আপনারা কবে ধরবেন ওদের? কোনো দিনক্ষণ ঠিক করবেন নাকি? দেখো, আমরা আমাদের কাজ করছি আর পুরো দায়িত্ব নিয়ে করছি। আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমরা ওদের ধরে ফেলবো। স্যার, আমি কতবার বলবো আমার স্বামী আর দেওর কোথায় আমি জানি না। আমিও খোঁজ করার চেষ্টা করেছি কিন্তু আমি ওদের পাইনি। তাহলে ওরা আর কোথায় গিয়ে লুকোতে পারে? আমরা ওদের গ্রামে গিয়ে ওর মা বাবার সঙ্গেও কথা বলেছি। ওরাও সেই আপনার মতো একই কথা বলছে যে ওরা কিচ্ছু জানে না। আপনার স্বামী আর তার ভাই 2টো খুন করেছে, 2টো নিষ্পাপ বাচ্চার খুন। না স্যার, আমার স্বামী এরকম করতেই পারে না, আমি মানতে পারছি। আমিও মানি না যে আপনি আপনার স্বামীর ব্যাপারে কিচ্ছু জানেন না। যতক্ষণ না ওদের দুজনকে আমরা হাতে নাতে ধরছি ততক্ষণ শান্তি পাবো না। আর একটা কথা জেনে নিন, আপনাকেও শান্তিতে থাকতে দেব না। তো আপনার জন্য ভালো এটাই হবে যে আপনি আমাদের সাহায্য করুন, যাতে ওরা দুজন আর কোনো নিষ্পাপ বাচ্চাকে হত্যা না করতে পারে।
যতক্ষণ না ওদের দুজনকে আমরা হাতে নাতে ধরছি ততক্ষণ শান্তি পাবো না। আর একটা কথা জেনে নিন, আপনাকেও শান্তিতে থাকতে দেব না। তো আপনার জন্য ভালো এটাই হবে যে আপনি আমাদের সাহায্য করুন, যাতে ওরা দুজন আর কোনো নিষ্পাপ বাচ্চাকে হত্যা না করতে পারে। স্যার, যোধপুর থেকে ইন্সপেক্টর রাঠোর ফোন করেছিলেন। উনি বললেন যে হর্ষের পরিবার যুগ্নির পরিবারকে কোনোভাবেই চেনে না। এক সপ্তাহের মধ্যেই দুটো কিডন্যাপিং, দুটো মার্ডার হলো, কিন্তু কিডন্যাপাররা একটা টাকাও পেল না। তবে উদ্দেশ্য কি ছিল ওদের? স্যার, যোধপুরের কেসটা ওরা মুক্তিপণ চেয়েছিল, কিন্তু এই কেসে মমতা মুক্তিপণের কোনো কল পায়নি। এরকম নয় তো যে দুটো ঘটনা একদম আলাদা আর কোইন্সিডেন্টালি আমরা সেটাকে গুলিয়ে ফেলছি। এই কথাটা বেশ ভাবাচ্ছে যে একই ধরনের দুটো ঘটনায় কিডন্যাপাররা একই কি করে হতে পারে। ওরা ছেলেটাকে কিডন্যাপ করেছিল, ঠিক তার 6 দিন পরে মেয়েটাকে কিডন্যাপ করে, তারপর দুজনকে একই রকম পদ্ধতিতে মেরে ফেলে। না দিনেশ, কিছু না কিছু কানেকশন তো নিশ্চয়ই আছে, আর সেটা ওদের দুজনকে গ্রেপ্তার করার পরেই আমরা জানতে পারবো। আমি বলছিলাম কি সুমিত্রা, তুমি গিয়ে দেখা করো। আমি যদি যাই তো বেকার ব্যাপারটা বিগড়ে যাবে। আর এমনি ওই নারায়ণ ভদ্রভাবে কথাই বলতে শেখেনি। যা তুমি বলবে। আমি এটাই বুঝতে পারছি না, যদি না যাই সেটা ভুল হবে, আর যদি যাই কিছু না কিছু একটা ঝামেলা তৈরি হবে, পুরনো কথা উঠে আসবে, আঙুল উঠবে। সিংহানিয়া পারমারের মধ্যে তো কোনো কানেকশন পাচ্ছি না স্যার, কিন্তু স্যার এই রঘুবীরের শত্রুতা ছিলই। শত্রুতা কার সঙ্গে ছিল? নিজের দূর সম্পর্কের দুটো আত্মীয়র সাথে। সম্পর্কে ওরা ভাই হয়, দুজনেই ওই গ্রামের। নাম কি ওদের? একজনের নাম ওই সূর্যকান্ত ভান্ডারী, আর অন্যজন নীরজ পারমার। রঘুবীরের সঙ্গে এদের শত্রুতা তো বুঝতে পারলাম, কিন্তু এই যোধপুরের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে এদের কোনো কানেকশন আছে নাকি? এখনো তো সেটা জানতে পারিনি স্যার। তাহলে খোঁজ না, আর এটাও খোঁজ না যে শৈলেশ আর রাজেশের রঘুবীরের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা। দেখছি স্যার। স্যার, শৈলেশ ভবেনকে যে নম্বরটা থেকে মুক্তিপঞ্চে ফোন করেছিল সেটা এখনো সুইচ অফ রয়েছে, আর শৈলেশের স্ত্রী বিদ্যা যে নম্বরটা দিয়েছিলেন সেটাও সুইচ অফ রয়েছে। কোথাও এই শৈলেশ রাজস্থানের বাইরে চলে যায়নি? প্রতিবেশী সমস্ত রাজ্যগুলোকে আমি অ্যালার্ট করে দিয়েছি স্যার, আর সেই সঙ্গে 2 ভাইয়ের ছবিও পাঠিয়ে দিয়েছি। যখনই যুগ্নিকে অপহরণ করা হয়েছে না, তখন থেকেই জানতাম এই রঘুবীর বেটা এই মামলায় আমাকে ঠিক টেনে আনবে। স্যার, আমি বলছি তো, যুগ্নির মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরে আমাকে বিশ্বাস করুন স্যার। স্যার স্যার আরে স্যার, ওই ঝগড়া তো 1 বছর হয়ে গেছে। তখন রেগে গেছিলাম, কিছু করতে চাইলে তখনই করে দিতাম, এতদিন অপেক্ষা করতাম নাকি? এটাও তো হতে পারে যে 1 বছর ধরে সুযোগের অপেক্ষা করছিলেন আপনি। কি ব্যাপারের অপেক্ষা স্যার? শত্রুতা বিষের মতন হয়ে গেছে, যত সময় যাবে বিষ ততই ছড়াবে শরীরে। আর আমি ওই বিষ ধরে রাখিনি, ত্যাগ করেছি। প্রধান হওয়ার স্বপ্ন 2 বছর আগেই রঘুবীরদা যেহেতু আমাকে সামনে থেকে সরে যেতে বলেছিল, আর আজ তো আমি যুগ্নির অন্তিম সৎকারে যাবার কথা ভাবছিলাম। বছর আগে হওয়া গ্রাম প্রধান পদের জন্য নির্বাচনে রঘুবীর একজন শক্তিশালী প্রার্থী ছিল, আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিল তার মাস্তুতো ভাই সূর্যকান্ত। খাম্বা গানি দাদা। গানি গাম্মা সূর্যকান্ত,
বাবা, আমাকে হারানোর জন্য বেশ তোড়জোড় করেছিস দেখছি। আপনাকে হারানোর ব্যাপার না দাদা, ইলেকশনে জেতার। এখন আপনি প্রধান হন বা আমি, জিত তো একজনেরই হবে। এমনিতেও তো আপনি একবার প্রধান হয়েইছেন, এবার আমাকে হয়ে যেতে দিন। যদি আমার কথা শোনেন তো দাদা, আপনাকে আর ভোটে দাঁড়াতেই হবে না। আমার কাছে গোটা গ্রামবাসীর সমর্থন আছে। আরে সমর্থন যদি তোর দিকেই থাকে তাহলে ভয় পাচ্ছিস কেন? আমার মনে হচ্ছে যে তুই আমার সাথে লড়তে ভয় পেয়ে গেছিস। আরে সোজা কথাটা ভুলে যাচ্ছিস কেন রে ভাই? যে বেশি ভোট পাবে সেই জিতবে। সে অঙ্ক তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য না দাদা। কাকা, বড়দের কথা একটু শুনতে হয়। বাবা বলছে ইলেকশন থেকে সরে দাঁড়াও, সরে যাও। আটটেও হবে না আর সম্মানও বজায় থাকবে। আমার তো এটা মনে হয়েছিল যে দুই ভাইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না হওয়াই ভালো। এখন যখন হয়েই গেল তখন আমার জিত তো নিশ্চিত। অনুরোধে কোনো কাজ না হতে এখন তুই হুমকি দিচ্ছিস? এর আগে সূর্যকান্ত আমার সাথে যে লড়াই করেছে সেই সূর্যকান্ত এখন অনেক দুর্বল। ঠিক বললাম তো? ঠিক আছে, তুই যা ইচ্ছা করে দেখা, এতে তুই যাবি। একটু পায়ের ধুলো দিয়ে যাও কাকা। এটা 2 বছর আগের কথা। আমি ইলেকশনে হেরে গিয়েছিলাম। এখন বাড়ির ব্যাপার বাড়িতেই মিটমাট করা যেতে পারত, কিন্তু রঘুবীর দা ব্যাপারটা মেটাতে দিলেন না। জেতার পর বাপ বেটা মিলে আমাকে নিয়ে খুব ঠাট্টা করেছে। আমার প্রচন্ড রাগ হয়েছিল, কিন্তু রাগ আমি পুষে রাখিনি। ছেড়ে দিলাম প্রধান হওয়ার স্বপ্ন, আর তারপরে কখনো কখনো ভোটে দাঁড়াইনি। কি লাভ হতো আমার? ওর নাতনিকে অপহরণ করে বা তাকে মেরে ফেলে 2 বছরের পুরনো রাগ বাচ্চার রক্ত দিয়ে মেটাবো? এতটা 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 কঠোর আমি নই। আমি বুঝতে পারছি না যে কে আমার উপর এতটা প্রতিশোধ নিচ্ছে, কিন্তু কেউ তো এইরকম একটা জঘন্য কাজ করেছে, আমাদের ছোট্ট নাতনিটাকে মেরে ফেলে। আপনারা ওই মোটরসাইকেল লোকগুলোকে কেন ধরছেন না? ওরাই বলবে সব যে কার কথা অনুযায়ী ওরা এটা করেছে, নীরাজ না সূর্যকান্তের কথায়। কোন বদলা? কিসের বদলা? জমিটা আমার আর রঘুবীরের বাবা দুজনে মিলে কিনেছিলেন। এটা সম্পর্কের ব্যাপার, 2 ভাইয়ের মধ্যেকার ব্যাপার। সব বাড়িতে তো জমি নিয়ে ভাইদের মধ্যে ঝগড়া হয়। জমিটা দুজনে মিলে কিনেছিল, কিন্তু মালিক শুধু ও ছিল। তাই স্বাভাবিকভাবেই এই ব্যাপারটা নিশ্চয়ই আপনার ভালো লাগতো না, কারণ রঘুবীর আপনার সাথে বদমাইশি করত। বদমাইশি নয় স্যার, জবরদস্তি। এই কথাটা কিন্তু আপনি একদম ঠিক বলছেন না। 70 টাকা আপনার আর 30 টাকা আমাদের। আরে এটা কি করে সম্ভব? তাতে ভুল কি আছে? তুমি করোটা কি? শুধু দিনমজুরি, বাকি অন্য কিছু আর পোকামাকড় মারার ওষুধ সব খরচা তো আমরাই দিই। টাকা যখন আমাদের যাচ্ছে, লাভটা তো আমরাই নেব। তোমাদের কাজ হলো মাঠে লাঙল চষা, আর ওই জমিতে তোমাদের ভাগ হলো 10 টাকা। আরে তোমার বাবার মন অনেক বড়, এই জন্য 30 টাকা দিচ্ছে, অনেক বেশি। আরে ভিক্ষে। অরবিন্দ দাদা, আপনি তো শুধু পঞ্চায়েতটা দেখছেন, আর নারায়ণ আপনার বাকি ব্যবসা দেখছে। সবাই জানে আমার ছেলে আর বৌমা বীজ বোনা থেকে ফসল কাটা সমস্ত কাজ করে, আর আমাদের শুধু 30 টাকা। আমাদের সমান ভাগ চাই। আমার সঙ্গে ভাগাভাগি করছিস? আমার সঙ্গে? তুই কি মনে করছিস তুই আমার সঙ্গে না থাকলে আমার জমিটা কি একেবারে নিষ্ফলা হয়ে যাবে নাকি? আরে 2-4টে লোক লাগিয়ে দিলে না সব কাজ হয়ে যাবে, বুঝেছিস? যে কাজটা সামান্য মজুরিতেই হয়ে যায় না, তার জন্য তোকে ভাগ দিচ্ছি আমি, আর তুই লোভ করছিস। চল নারায়ণ। আমরা ওই জমির মালিক, ওরা আমাদের শ্রমিক ভাবতো। কিছু অসুবিধা থাকায় মেনে নিচ্ছিলাম। প্রথমে জবরদস্তি ও করছিল, তার পরের বছর জবরদস্তি আপনি করেন। লাভের টাকা পুরোটাই আপনি রেখে দেন, ওকে ওর ভাগের টাকা দেনইনি।
বলতে পারবো না। জেলের ভয়ে এখানে লুকিয়ে রয়েছি, কিন্তু এই জীবনটাও তো জেলের থেকে কিছু কম নয়। কতদিন আর এভাবে পালিয়ে বাঁচবো? আরে টাইম তো লাগবে একটু, এখন হাওয়া একটু বেশি গরম। নভেম্বর মাসে এত গরম তোমার জন্য সহ্য করতে হচ্ছে। এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী। আর মাঝখানে আমি ফেসে গেলাম, টাকা তো পেলাম না, উল্টে সালা ফেসে গেলাম। তুই নিজের উপর সংযম রাখ, এত লাফালাফি করলে না সরকারি খাঁচায় বন্দি হবি। হাওয়া একটু ঠান্ডা হতে দে, তারপর ব্যবস্থা করছি। দুটি শিশুকে অপহরণ করা হয়েছিল। একজন ছিল 8 বছর বয়সের হর্ষ আর দ্বিতীয়জন ছিল 3 বছর বয়সের যুগ্নি। একটা অপহরণ যেমন শহরে হয়েছিল তেমন অপরটা হয়েছিল গ্রামে, আর অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই দুটি শিশুকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছিল। দুটো এলাকার পুলিশ তাদের সম্পূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও অপরাধীদের ধরতে সক্ষম হতে পারেনি। পুলিশের চেয়েও হতাশ ছিল সেই দুটো পরিবার যারা তাদের প্রাণের ধনকে হারিয়েছিল। দুটো পরিবার দুঃখের সাগরে ডুবে গিয়েছিল। তাদের এই ক্ষত কখনো পূরণ হওয়া সম্ভব নয়, কিন্তু তারা চাইতো যে খুনিকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হোক, অপরাধীরা শাস্তি পাক, আর তারা সান্ত্বনা পাক এই ভেবে যে তাদের সন্তানরা কমপক্ষে এই ন্যায়টা তো পেয়েছে। এই দুটো কিডন্যাপিং এর ঘটনার পিছনে কি পারস্পরিক কোনো সম্পর্ক ছিল? এমনটা মনে হচ্ছিল যে এই দুটো ঘটনাকে পরিণতি দেওয়ার পিছনে একটাই লোক ছিল, কিন্তু একই সপ্তাহের মধ্যে ঘটে যাওয়া এই দুটো ঘটনাকে জোড়ার মতো সূত্র এখনো হাতের নাগালে আসেনি। হ্যাঁ, একটা শত্রুতার অ্যাঙ্গেল নিশ্চয়ই সামনে এসেছিল। যুগ্নির ঠাকুরদা রঘুবীরের পরিবার আর তাদের দুঃসম্পর্কের ভাইদের মধ্যে কম অংশীদারি পাওয়া নিয়ে জন্মানো অসন্তোষ। এই কারণটা কি যথেষ্ট ছিল যে কারণে নীরজ আর অরবিন্দ মিলে রঘুবীরের নাতনি যুগ্নিকে প্রথমে অপহরণ করায় আর তারপর হত্যা করায়? রাজেশ আর শৈলেশের সাথে কি তাদের কোনো কানেকশন ছিল? এই নিরপরাধ শিশুদের হত্যার পিছনে থাকা কাহিনী অত্যন্ত বিষণ্ণতা আর হতাশায় ভরা ছিল। এই হৃদয় বিদারক কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন আগামী পর্বে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।